আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আ লেকচার শুরু করার আগে একটু বলে নেই যে আজকে লেকচারটাকে একটা টিউটোরিয়ালের মতো মনে না করে একটা ক্যাজুয়াল ডিসকাশন হিসেবে চিন্তা করলে বেশি কমফোর্টেবল ফিল করবেন। কারণ এটাকে আসলে টিউটোরিয়ালের মতো করে বানানো হয় নাই। এখানে আসলে আমি ক্যাজুয়ালি ডিসক্রাইব করার ট্রাই করছি, এক্সপ্লেইন করার ট্রাই করছি ট্রান্সফর্ম মডেলটা আসলে কিভাবে কাজ করে। এর কয়টা লেয়ার আছে এবং প্রত্যেকটা লেয়ারের পিছনে কি ম্যাথমেটিক্যাল কনসেপ্ট কাজ করতেছে এগুলো স্টেপ বাই স্টেপ বোঝানোর ট্রাই করব। যেহেতু এটা অনেক বড় একটা সিস্টেম এবং এই সিস্টেমের অনেকগুলো পার্ট আছে এবং তাই আমি আসলে ফুল সিস্টেমটাকে একবারে না এক্সপ্লেন করে আমি আমার লেকচারটাকে কয়েকটা পার্টে ভাগ করছি। প্রথম পার্টে আমি আলোচনা করব মূলত এমবেডিংস নিয়ে, সেকেন্ড পার্টে আলোচনা করব অ্যাটেনশন মেকানিজম নিয়ে, থার্ড পার্টে আলোচনা করব মাল্টি-হেড অ্যাটেনশন নিয়ে, ফোর্থ পার্টে আলোচনা করব এমএলপি এক্সপেনশন এবং এমএলপি কম্প্রেশন নিয়ে, এবং ফাইনালি কিভাবে প্রবাবিলিটিসের মাধ্যমে আহ, একটা নেক্সট ওয়ার্ড প্রেডিক্ট করা হয় এই মেকানিজমটা আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, যারা জানেন না ট্রান্সফর্ম মডেলটা আসলে কেন প্রপোজ করা হয় তাদের জন্য একটু বলে রাখি যে কোন একটা সেন্টেন্সের ইনার মিনিং বের করার জন্য আমাদের অলরেডি কিছু মডেল ছিল, আরএনএন বা এলএসটিএম এর মতো কিছু মডেল ছিল। এই যে পুরাতন মডেলগুলো ছিল এই মডেলগুলোর দুইটা কমন প্রবলেম ছিল। এক নম্বর প্রবলেম হলো ওরা যখন কোনো সেন্টেন্সকে প্রসেস করতো ইনার মিনিং বের করার জন্য, তখন তারা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডকে সিকোয়েন্সিয়ালি প্রসেস করতো। সিকোয়েন্সিয়ালি প্রসেস বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো যে যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, দি ক্যাট সিটস অন ম্যাট। সো এখানে ও প্রথমে দি যে ওয়ার্ডটা আছে সেটাকে প্রসেস করতো, এরপরে ক্যাট ওয়ার্ডটাকে প্রসেস করতো, এটার প্রসেসিং শেষ হলে তারপর হলো সিটস ওয়ার্ডটাকে প্রসেস করতো, এভাবে একটার পর একটা ওয়ার্ডকে প্রসেস করতো। সো এখানে প্রবলেম যেটা সেটা হলো যেমন ম্যাট যে ওয়ার্ডটা আছে সে ম্যাট ওয়ার্ডটাকে প্রসেসড হইতে হইলে তাকে দি ক্যাট সিটস এবং অন এই চারটা ওয়ার্ডের প্রসেসিং কমপ্লিট না হওয়া পর্যন্ত তাকে ওয়েট করা লাগতো। তো এটা যদি একটা ছোট সেন্টেন্স না হয়ে একটা বড় প্যারাগ্রাফ হইতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে প্রসেসিং টাইমটা অনেক বেশি বেশি লাগতো। আরেকটা প্রবলেম যেটা হইতো যে এই আরএনএন বা এলএসটিএম এর মতো যে মডেলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আম, বড় কোনো যখন প্যারাগ্রাফ হইতো বা বড় কোনো সেন্টেন্স হইতো তখন ও প্রথম থেকে সিকোয়েন্সিয়ালি প্রসেস করতে করতে যখন শেষ দিকে চলে আসতো তখন কিছু কিছু ক্ষেত্রে ও প্রথম দিকের যে কম্পিটিশন ওয়ার্ডগুলো সে যে প্রসেস করছে সেই আউটপুটটা প্রসেসিং এর পরে যে আউটপুটটা পাইছে সেটা সে মনে রাখতে পারতো না, সেটা অনেক ক্ষেত্রে ভুলে যেত। সো বড় প্যারাগ্রাফের ক্ষেত্রে এটা একটা প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি করতো। এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের আসলে একটা বেটার অ্যাপ্রোচের দরকার ছিল, এবং এই সলিউশনটার জন্যই আসলে গুগলে কিছু সায়েন্টিস্ট তারা তাদের বিখ্যাত অ্যাটেনশন ইজ অল ইউ নিড যেই পেপারটা আছে সেখানে 2017 সালে ট্রান্সফর্ম মডেলটা প্রপোজ করে। ট্রান্সফর্ম মডেলটা আসলে কিভাবে কাজ করে, ট্রান্সফর্ম মডেলটা একদম অপোজিট ভাবে কাজ করে আরএনএন এবং এলএসটিএম এর পুরোপুরি অপোজিট হিসেবে কাজ করে। ও সিকোয়েন্সিয়ালি প্রসেস করে না, ও হলো প্যারালালি প্রসেস করে। তো প্যারালালি প্রসেস বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো যে যেমন ক্যাটকে প্রসেস হইতে ডি এর জন্য ওয়েট করা লাগবে না, বা সিটসকে প্রসেস হইতে ক্যাটের জন্য ওয়েট করা লাগবে না। ও আসলে একবারে একসাথে দি ক্যাট সিটস অন ম্যাট এই পাঁচটা ওয়ার্ডকে একবারে সে প্রসেস করতে পারতো। এই যে যে প্রসেসিং সিস্টেমটাকে প্রসেসিং সিস্টেমটা এটাকেই আমরা অ্যাটেনশন মেকানিজম বলি, যেটা নিয়ে আমরা আসলে পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, আমরা তো বুঝলাম যে ট্রান্সফার মডেলটা আসলে কেন প্রপোজ করা হয়। তো ট্রান্সফার মডেলটা আসলে কিভাবে কাজ করে তার ডেপথে যাওয়ার আগে আমাদের আরেকটা বিষয় সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা থাকা উচিত। সেটা হলো যে মডার্ন যে এলএলএম গুলো আছে সেই এলএলএম গুলো আসলে কিভাবে আউটপুট জেনারেট করে। আমরা সবাই জানি যে আমরা যখন চ্যাট জিপিটি বা ডিপসিক যেই মডেলগুলো আছে তাদের সাথে যখন আমরা কমিউনিকেট করি আমরা তাদেরকে একটা ইনপুট প্রম্পট দিই, এরপর সে আউটপুট হিসাবে ওয়ার্ড বাই ওয়ার্ড সে আমাদেরকে আউটপুটগুলো জেনারেট করে দেখায়। এই যে যে ওয়ার্ড বাই ওয়ার্ড সে আউটপুটগুলো দেখায়, এটা আসলে সে কেন করে? ও যেটা করে সেটা হলো যে
ওর যেই ডিকশনারিটা আছে, ওই ডিকশনারিতে যে অনেকগুলো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোর মধ্য থেকে ও ও খুঁজে বের করে যে আপনার ইনপুট প্রম্পটের এগেইনস্টে সবচাইতে প্রবাবল ওয়ার্ডটা কি হতে পারে। ও শুধুমাত্র নেক্সট প্রবাবল ওয়ার্ডটাকে প্রেডিক্ট করে এবং আপনাকে আউটপুট হিসেবে দেখায়। এরপরে সে নেক্সট প্রবাবল আউটপুটটা ওয়ার্ডটা প্রেডিক্ট করে, তারপরে আউটপুট হিসাবে জেনারেট করে। এইভাবে সে কমপ্লিট একটা রেসপন্স জেনারেট করে। এই যে আপনার ইনপুটের এগেইনস্টে একটা প্রবাবিলিটি বের করে, তার ডিকশনারিতে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের এগেইনস্টে একটা প্রবাবিলিটি বের করে আউটপুট জেনারেট করার যে প্রসেস, এই প্রসেসটার জন্য বা এই মেকানিজমটার জন্য আমাদের যেই মডার্ন এলএলএম গুলো আছে তারা ট্রান্সফর্মার আর্কিটেকচারটাকে ইউজ করে। আচ্ছা, এখানে যে সিমুলেশনটা দেখতে পাচ্ছেন এটা আসলে জিপিটি-2 মডেলের একটা সিমুলেশন, এবং এখানে দেখানো হয়েছে যে কিভাবে জিপিটি-2 মডেল আসলে ট্রান্সফর্মার আর্কিটেকচারকে ইউজ করে একটা ইনপুট প্রম্পট থেকে নেক্সট টোকেনটাকে প্রেডিক্ট করে। যেমন এখানে আমাদের ইনপুট প্রম্পটটা ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ট্রান্সফর্মিং দি। এই পর্যন্ত ছিল আমাদের ইনপুট প্রম্পট। এখন জিপিটি-2 মডেলের যে ভোকাবুলারি লাইব্রেরি আছে, সে লাইব্রেরিতে তার যতগুলো ওয়ার্ড আছে, আম, ও কি করে প্রত্যেকটা ওয়ার্ডকে এক একটা প্রবাবিলিটি নাম্বার অ্যাসাইন করে। এই যে প্রবাবিলিটি নাম্বার অ্যাসাইন করলো, তারপরে এখান থেকে সবচাইতে প্রবাবল যেই ওয়ার্ডটা সেটাকে সে নেক্সট টোকেন হিসেবে ধরে নিয়ে আউটপুট হিসাবে রিপ্রেজেন্ট করে। যেমন এখানে ওয়ার্ল্ডের প্রবাবিলিটি ছিল হলো 42.55% এবং ওয়ে এর প্রবাবিলিটি ছিল 52.64%। সো ও ওয়েকে নেক্সট টোকেন হিসেবে প্রেডিক্ট করছে এবং আউটপুট হিসেবে জেনারেট করছে। এখন এই যে ইনপুট প্রম্পট থেকে শুরু করে একটা নেক্সট টোকেন প্রেডিক্ট করা পর্যন্ত যেই স্টেপগুলা, এই স্টেপগুলোর মধ্যে সবচাইতে প্রথম যে স্টেপটা সেটা হলো এমবেডিংস। সো এমবেডিংসটা বোঝার আগে আমাদের কয়েকটা জিনিস সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা লাগবে। সেটা হলো যে টোকেনাইজেশন কি, টোকেন এমবেডিং জিনিসটা কি, এবং পজিশনাল এনকোডিং কি। সো প্রথমে আমরা বোঝার চেষ্টা করবো যে টোকেনাইজেশন জিনিসটা কি। আচ্ছা, এই যে আমাদের ইনপুট প্রম্পটটা আছে, এই ইনপুট প্রম্পটটা যখন আমরা ট্রান্সফর্মার মডেলকে প্রোভাইড করলাম, ও কি করে প্রথমে এই ইনপুট প্রম্পটটাকে ছোট ছোট ভাগে ভাগ করে। এই যে ছোট ছোট ভাগে ভাগ করলো, এই প্রত্যেকটা ভাগে এক একটা টোকেন বলে। এবং এই যে ভাগে ভাগ করার যে প্রসেসটা, প্রত্যেকটা ছোট ছোট ভাগে ভাগ করার যে প্রসেস, এটাকে বলা হয় টোকেনাইজেশন। সো আমাদের ইনপুট প্রম্পটটা কি ছিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ট্রান্সফর্মিং দি, এই পর্যন্ত ছিল আমাদের ইনপুট প্রম্পট। সো ও কি করলো, ট্রান্সফর্ম মডেল কি করলো, এটাকে 6টা টোকেনে ভাগ করছে। প্রথম টোকেন হলো আর্ট, দ্বিতীয় টোকেন হলো ইফিশিয়াল, তৃতীয় টোকেন হলো ইন্টেলিজেন্স, চতুর্থ টোকেন হলো ইজ, পঞ্চম টোকেন হলো ট্রান্সফর্মিং, এবং ফাইনালি লাস্ট টোকেন হলো দি। সো আমরা বুঝতে পারলাম যে টোকেনাইজেশন কি এবং টোকেন জিনিসটা কি। আচ্ছা, এখন আমরা যেটা বুঝবো সেটা হলো যে ইন্ডেক্সিং জিনিসটা কি। আচ্ছা, এটা তো আমরা বুঝতে পারতেছি যে যে কোনো মডেলের, সেটা আমরা জিপিটি-2 বলি বা ক্লড বলি বা অন্য যে কোনো মডেলের কথা চিন্তা করি না কেন, তার একটা ভোকাবুলারি লাইব্রেরি থাকে এবং ওই লাইব্রেরিতে অনেকগুলো ওয়ার্ড থাকে এবং প্রত্যেকটা ওয়ার্ডের আমরা ওয়ার্ড বলবো না, আমরা টোকেন বলবো, রাইট? সো প্রত্যেকটা টোকেনের এক একটা ইন্ডেক্স নাম্বার থাকে। যেমন আমাদের যে 6টা টোকেন আছে, এই 6টা টোকেনের ইন্ডেক্স নাম্বারটা কি, আমরা যে জিপিটি-2 মডেল ইউজ করতেছি সেই মডেলের ভোকাবুলারি লাইব্রেরিতে আমাদের যেই টোকেনগুলো আছে, এই টোকেনগুলোর ইন্ডেক্স নাম্বার হলো আর্টের ইন্ডেক্স নাম্বার 8001, ইফিশিয়ালের ইন্ডেক্স নাম্বার হলো 9542, ইন্টেলিজেন্সের ইন্ডেক্স নাম্বার 9345, ইজের ইন্ডেক্স নাম্বার 318, ট্রান্সফর্মিং এর ইন্ডেক্স নাম্বার 25449 এবং ডি এর ইন্ডেক্স নাম্বার হলো 268। আচ্ছা, আমরা তো বুঝতে পারলাম যে টোকেনাইজেশন জিনিসটা কি এবং ইন্ডেক্সিং জিনিসটা কি। এখন আমরা বোঝার চেষ্টা করব যে টোকেন এমবেডিং জিনিসটা কি। টোকেন এমবেডিং জিনিসটা বোঝার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো যে ভেক্টর জিনিসটা কি। ভেক্টর বলতে সাধারণত দুইটা জিনিস বোঝায়, একটা হলো ভ্যালু এবং আরেকটা হলো ডিরেকশন। আমি যদি একটা এক্সাম্পল দেই, যেমন একটি গাড়ি 60 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছে। এখানে এই যে আমি বললাম 60 কিলোমিটার/আওয়ার, এটা হলো একটা ভ্যালু। কিন্তু আমি যদি এভাবে বলি
যে একটি গাড়ি 60 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকে চলতেছে, তাহলে কিন্তু একটা ডিরেকশনও অ্যাড হইল। সো ভেক্টর দ্বারা আমরা বুঝতে পারি যে গাড়িটা আসলে কোন দিকে যাচ্ছে এবং কত কিলোমিটার বেগে যাচ্ছে, রাইট? আচ্ছা, আমরা যেহেতু এলএলএম নিয়ে কাজ করি, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ করি, সো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই ভেক্টর রিপ্রেজেন্টেশনটা কিরকম হবে তার একটা এক্সাম্পল দিই। যে কোনো ওয়ার্ডের একটা আহ, যে কোনো ওয়ার্ড একটা মিনিং ক্যারি করে, রাইট? যেমন আমি যদি এক্সাম্পল দিই, হ্যাভ যে ওয়ার্ডটা আছে সেটার অ্যাকচুয়াল মিনিং হলো আছে। কিন্তু এই ওয়ার্ডটাকে যখন আমরা দুইটা ডিফারেন্ট সেন্টেন্সের ভিতরে রাখবো, তখন ওই সেন্টেন্সের জন্য ওই ওয়ার্ডের মিনিংটা ডিফারেন্ট হয়ে যাবে, বা ও একটা ডিফারেন্ট মিনিংকে ইন্ডিকেট করবে। যেমন আমি যদি বলি আই হ্যাভ এ কার, রাইট? সো এইখানে হ্যাভ অর্থ হলো আছে, হ্যাভের মিনিং হলো আছে। এবং ও ইন্ডিকেট কি করতেছে? ও ইন্ডিকেট করতেছে যে আমার একটা গাড়ি আছে। এবং আমি যদি এভাবে বলি যে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, সো এখানে কিন্তু ও ডিফারেন্ট একটা মিনিং ক্যারি করতেছে। এখানে কি বলতেছে? এখানে বলতেছে যে আমি ব্রেকফাস্ট করেছি। সো যে কোনো ওয়ার্ডের সাধারণত দুইটা রিপ্রেজেন্টেশন থাকে, একটা হলো ওর অ্যাকচুয়াল মিনিং যেটা ও ক্যারি করতেছে, এবং ওই ওয়ার্ডটাকে যখন কোনো সেন্টেন্সের ভিতরে বসানো হয় তখন ওই সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের উপরে ডিপেন্ড করে তার আরেকটা মিনিং সে ইন্ডিকেট করে। এটাকে এই যে দুইটার কম্বিনেশন, এই কম্বিনেশনটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, তখন হলো প্রত্যেকটা ওয়ার্ডের একটা ভেক্টরাইজড রিপ্রেজেন্টেশন হবে। সো এই যে প্রত্যেকটা ওয়ার্ডের এক একটা বা প্রত্যেকটা টোকেনের এক একটা ভেক্টরাইজ রিপ্রেজেন্টেশন, এই রিপ্রেজেন্টেশনটাকেই আমরা বলবো হলো টোকেন এমবেডিং, রাইট? সো একটা ভেক্টর সাধারণত ওয়ান ডাইমেনশনাল হতে পারে, ওয়ান ডাইমেনশনাল থেকে মাল্টি ডাইমেনশনাল পর্যন্ত হইতে পারে। এটা একটা ভেক্টরের ডাইমেনশন কত হবে এটা আসলে ডিপেন্ড করে আমরা আসলে কোন মডেলটা ইউজ করতেছি ওইটার ডাইমেনশন কত সেটার উপরে। যেমন এখানে যেহেতু জিপিটি-2 মডেলটা ইউজ করা হইতেছে, ওর ডাইমেনশন হলো 768। সো আমি যদি একটা একটা করে টোকেনের কথা চিন্তা করি, যেমন এখানে আর্ট আছে, আর্টের ডাইমেনশন হবে হলো 1 ইন্টু 768, ইফিশিয়াল এর ডাইমেনশন হবে 1 ইন্টু 768। একইভাবে এই 6টা টোকেনের জন্য যদি আমি আলাদা আলাদাভাবে প্রত্যেকটার ভেক্টরের সাইজ হবে হলো 1 ইন্টু 768। কিন্তু আমি যদি পুরাটার একসাথে চিন্তা করি, যেমন আর্ট ইফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ট্রান্সফর্মিং অ্যান্ড এই পুরাটার যদি আমি একসাথে একটা ভেক্টর তৈরি করি, এবং তাহলে ওইটার সাইজ হবে হলো 6 ইন্টু 768। এটা তো আমরা বুঝতে পারতেছি। এই যে রিপ্রেজেন্টেশনটা, টোকেনের যে ভেক্টরাইজ রিপ্রেজেন্টেশন, এটাকে আমরা বলি হলো টোকেন এমবেডিং। আচ্ছা, আমরা তো মোটামুটি বুঝতে পারলাম যে টোকেন এমবেডিং জিনিসটা কি, এটা আসলে কিভাবে কাজ করে। নেক্সট পার্টে যাওয়ার আগে আমি একটু বলে নিই, যেহেতু আমি লেকচারের শুরুতে প্রথমে বলছিলাম যে এই সিমুলেশনের প্রত্যেকটা স্টেপে কি কি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো হয়, প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। কিন্তু প্রবলেম হলো এই এই যে সিমুলেশনটা আছে এখানে, যেই মডেলটা ইউজ করা হইতেছে, জিপিটি-2 মডেল ইউজ করা হচ্ছে, এটার ডাইমেনশন সাইজ হলো 768। এত বড় ডাইমেনশনের উপরে ক্যালকুলেশন করা বা এত বড় ডাইমেনশনের উপরে ম্যাথমেটিক্যাল ফ্লোগুলো আপনাদেরকে দেখানো আমার জন্য ইম্পসিবল। এজন্য আমি যেটা করছি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য, সেটা হলো যে ডাইমেনশনের সাইজটাকে 768 থেকে কমায় নিয়ে ডাইমেনশনাল সাইজটাকে আমরা 4-এ নিয়ে আসছি, যাতে জাস্ট আপনারা বুঝতে পারেন যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো কিভাবে হচ্ছে। জাস্ট এতটুকু বোঝানোর জন্য আমি সাইজটাকে কমায় নিয়ে আসছি। রিয়েল লাইফে ক্যালকুলেশনগুলো সেম থাকবে, কিন্তু ডাইমেনশন সাইজ কখনোই 4 হবে না। ডাইমেনশন সাইজ সবসময় ওই মডেলের জন্য স্পেসিফিক, যেটা জিপিটি-2 এর ক্ষেত্রে 768, এবং অন্যান্য যে মডেলগুলো আছে ওদের জন্য হয়তো বা ডিফারেন্ট ডাইমেনশন সাইজ হবে। সো ক্যালকুলেশনের সুবিধার জন্য ডাইমেনশনের সাইজ আমরা এখন 4 চিন্তা করব, এবং আমি একটা ডিফারেন্ট এক্সাম্পল এখানে নিয়ে আসছি। আমি যদি একদম প্রথম থেকে স্টেপগুলো আরেকবার একটু বলি আপনাদেরকে, যে এখানে আমরা একটা ডিফারেন্ট সেন্টেন্স নিছি। এখানে যে সেন্টেন্সটা নিচ্ছি সেটা হলো ক্যাট সিটস অন ম্যাট। সো এই সেন্টেন্সটা প্রথমে যখন আমরা ট্রান্সফর্মারকে দেব, ও কি করবে?
টোকেন স্প্লিট করবে, রাইট? সো এখানে 4টা টোকেন স্প্লিট করছে, ক্যাট সিটস অন ম্যাট, এই 4টা টোকেন স্প্লিট করছে। এরপরে আমাদের নেক্সট পার্ট ছিল হলো ইন্ডেক্সিং করা। সো ইন্ডেক্সিং এর পরে আমরা পাইলাম যে প্রত্যেকটা টোকেনের ইন্ডেক্স, যেমন ক্যাটের ইন্ডেক্স হলো 9246, সিটসের ইন্ডেক্স হলো 11029, অনের ইন্ডেক্স হলো 319 এবং ম্যাটের ইন্ডেক্স হলো 2603। এর পরের পার্ট আমাদের কি ছিল? আপনাদের যদি মনে থেকে থাকে তাহলে পরের পার্টটা ছিল যে টোকেনকে কিভাবে আমরা ভেক্টরে রিপ্রেজেন্ট করছি, রাইট? সো যেহেতু আমরা আগে বলছিলাম যে GPT-2 এর ক্ষেত্রে 768 হলো ওর এমবেডিং সাইজ, এবং এবং এই এক্সাম্পলের মাধ্যমে আপনাদের দেখাইছিলাম যে আর্টের ক্ষেত্রে ওর ভেক্টরের সাইজ হইতো 1 × 768, এইভাবে প্রত্যেকটা টোকেনের কম্বাইন্ড যে সাইজটা সেটা হইতো হলো 6 × 768। এখন যেহেতু আমরা টোকেনের এমবেডিং সাইজটা কমাই নিয়ে আসছি, ডাইমেনশনটা কমাই নিয়ে আসছি, 768 থেকে 4-এ নিয়ে আসছি। সো আমাদের বর্তমান যে টোকেন আছে সে টোকেনের এক একটা টোকেনের সাইজ হবে হলো 1 × 4, এবং কম্বাইন্ড যে সাইজটা আছে কম্বাইন্ড সাইজ হবে হলো 4 × 4 ম্যাট্রিক্স। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আলোচনা করব পজিশনাল এনকোডিং নিয়ে। সো পজিশনাল এনকোডিং নিয়ে আলোচনা করার আগে আমাদের আসলে বুঝতে হবে যে পজিশনটা কেন আসলে ম্যাটার করে। এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন যে জন ইটস এ বিগ ফিশ, এই সেন্টেন্সের মিনিং করলে দেখা যাবে যে জন ইজ দ্য ইটার, রাইট? এখন আমি যদি এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোকে সেম রেখে যদি আমি ওয়ার্ডের পজিশনগুলোকে চেঞ্জ করি, যেমন এ বিগ ফিশ ইজ জন, এই সেন্টেন্সের ক্ষেত্রে ফিশ ইজ দ্য ইটার, রাইট? সো ওয়ার্ডের পজিশন চেঞ্জ করার সাথে সাথে একটা সেন্টেন্সের মিনিং পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সো আমরা বুঝতে পারতেছি যে একটা সেন্টেন্সে কোনো ওয়ার্ডের পজিশন ওই সেন্টেন্সের মিনিং মেক করতে অনেক ভাইটাল একটা রোল প্লে করে। সো আমরা বুঝতে পারলাম যে পজিশনটা কেন ম্যাটার করে। আচ্ছা, পজিশনাল এনকোডিং এই দুইটা ওয়ার্ড দ্বারা আমরা আসলে কি বুঝতেছি? পজিশনাল এনকোডিং এই দুইটা ওয়ার্ড দ্বারা আমরা বুঝতেছি যে পজিশনাল ওয়ার্ড থেকে আমরা বুঝতেছি যে একটা সেন্টেন্সে কোনো ওয়ার্ডের পজিশন বোঝাচ্ছে। আর এনকোডিংস মানে কি, এটা তো আমরা এর আগে টোকেন এমবেডিংস এর সময় আমরা বুঝতে পারছি যে এনকোডিং দ্বারা আসলে একটা ভেক্টর এমবেডিং বা ভেক্টর রিপ্রেজেন্টেশন বোঝানো হচ্ছে। সো পজিশনাল এনকোডিং দ্বারা বোঝানো হচ্ছে কোনো একটা সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডের যে পজিশন আছে সেই পজিশনের ভেক্টর রিপ্রেজেন্টেশন। ঠিক আছে? সো এই ভেক্টর রিপ্রেজেন্টেশনটা কি পজিশনাল এনকোডিং আমরা বলবো। সো আমরা আসলে পজিশনাল এনকোডিংটা বের করব কিভাবে? পজিশনাল এনকোডিং বের করার জন্য প্রথম যে স্টেপটা সেটা হলো যে আমাদের যে ডাইমেনশনটা আছে, যেমন আমরা কিন্তু একটু আগে যেটা বলতেছিলাম যে আমরা ইনিশিয়ালি GPT-2 মডেল নিয়ে কাজ করতেছিলাম, এটার ফুল ডাইমেনশন হলো 768। সো কম্পিটিশনের জন্য 768 খুব বড় একটা ডাইমেনশন, যেটার ক্যালকুলেশন আসলে আমার পক্ষে দেখানো সম্ভব না। এজন্য আমি 768 ডাইমেনশনকে মাত্র 4-এ নিয়ে আসছি। সো আমাদের কারেন্ট ডাইমেনশন যেটা নিয়ে আমরা কাজ করব সেটা হলো 4, রাইট? সো আমাদের ডাইমেনশন d = 4। পজিশনাল এমবেডিং বের করার জন্য আমাদের ফার্স্ট স্টেপ হলো যে এই যে ডাইমেনশন আছে এই ডাইমেনশনগুলোকে পেয়ারে ভাগ করা। যেহেতু আমাদের ডাইমেনশন 4, সেহেতু আমাদের টোটাল পেয়ার হবে হলো 2টা। আমি যদি পেয়ার নাম্বার 1 কে I0 দ্বারা ইন্ডিকেট করি এবং পেয়ার নাম্বার 2 কে যদি আমরা I1 দ্বারা ইন্ডিকেট করি, তাহলে I0 তে থাকবে হলো ডাইমেনশন 0 এবং ডাইমেনশন 1, এবং I1 এ থাকবে হলো ডাইমেনশন 2 এবং ডাইমেনশন 3। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যে যেহেতু আমাদের ডাইমেনশন হলো 4, সেহেতু আমরা যে পজিশনাল এনকোডিংটা বের করব সেটার যে সাইজটা হবে সেটার সাইজটাও হবে হলো 4। যেমন আমরা যে এক্সাম্পলটা নিয়ে কাজ করতেছিলাম যে ক্যাট সিটস অন ম্যাট, এটার ক্যাটের ক্ষেত্রে পজিশনাল এনকোডিং এর যে সাইজটা সেটা হবে হলো 1 × 4, সিটসের ক্ষেত্রে পজিশনাল এনকোডিং এর যে সাইজটা সেটা হবে 1 × 4। এভাবে প্রত্যেকটা টোকেনের জন্য পজিশনাল এনকোডিং এর সাইজটা হবে হলো তার অরিজিনাল এমবেডিং সাইজের মতোই 1 × 4, কিন্তু ভ্যালুগুলো ডিফারেন্ট হবে। ভ্যালুগুলো কিভাবে বের করা লাগবে ওইটা আমি দেখাচ্ছি। সো ফাইনালি যে পজিশনাল এনকোডিংটা আমরা পাবো
4টার জন্য ওটাকে যদি আমরা একটা গ্রুপ করি তাহলে ফাইনাল পজিশনাল এনকোডিং এর সাইজটা হবে 4x4। আচ্ছা, এখন আমরা ডিরেক্টলি চলে যাই যে কিভাবে পজিশনাল এনকোডিংটা আমরা বের করতেছি। পজিশনাল এনকোডিং বের করার জন্য আমাদের দুইটা ফর্মুলা আছে। প্রথম যে ফর্মুলাটা সেটা হলো প্রত্যেকটা পেয়ারের জন্য ইভেন যে ডাইমেনশনটা আছে সেই ডাইমেনশনের ফর্মুলা হলো সাইন থিটা, এবং অড যে ডাইমেনশনটা আছে সেই ডাইমেনশনের ফর্মুলাটা হলো কস থিটা। এখানে থিটার মান আমরা সবসময় রেডিয়ানে বের করব, এবং যারা জানেন না তাদের জন্য আমরা বলে রাখি যে 1 রেডিয়ান সমান সমান হলো 57.3 ডিগ্রি। সো আমরা কিন্তু এখানে ডিগ্রিতে ক্যালকুলেট করতেছি না থিটার মানটা, আমরা থিটার মানটা হলো রেডিয়ানে ক্যালকুলেট করতেছি। সো আমি যখন বলবো সাইন 1, তার মানে হলো আমি আসলে বলতে চাচ্ছি হলো সাইন 57.3 ডিগ্রি, রাইট? সো আচ্ছা, এখন আমরা ফর্মুলাটা বোঝার চেষ্টা করি। আমি যেটা বললাম যে প্রতিটা পেয়ারের জন্য ইভেন ডাইমেনশনের ফর্মুলা হলো সাইন থিটা এবং অড ডাইমেনশনের ফর্মুলা হলো কস থিটা। এখানে থিটার যে ভ্যালুটা সেটাকে ইন্ডিকেট করা হয়েছে কিভাবে? পজিশন ডিভাইডেড বাই 10,000 টু দি পাওয়ার টুয়াইস আই ডিভাইডেড বাই ডি। এখানে পজিশনটা হলো টোকেনের অ্যাকচুয়াল পজিশন। একটা টোকেনের সেন্টেন্সের ভিতরে যে পজিশনটা, সেই পজিশনের ভ্যালুটাকে আমরা পজ দ্বারা ইন্ডিকেট করছি। সো আমাদের ক্ষেত্রে যদি আমি এই সেন্টেন্সটার কথা চিন্তা করি, ক্যাট সিটস অন ম্যাট, ক্যাটের পজিশন নাম্বার 0, সিটসের পজিশন নাম্বার 1, অনের পজিশন নাম্বার 2 এবং ম্যাটের পজিশন নাম্বার 3। সো আমি শুধুমাত্র সিটস যেই টোকেনটা আছে সেই টোকেনের ফাইনাল এমবেডিংটা আমি বের করে দেখাচ্ছি। সো সিটসের ক্ষেত্রে সিটসের পজিশন নাম্বার হলো 1, এবং আমাদের যেই কারেন্ট যে ডাইমেনশন সেই ডাইমেনশনের সাইজ হলো 4। সো ফর্মুলা থেকে আমরা পজিশনটা তো পেয়ে গেলাম, আর ডাইমেনশনটা আমরা অলরেডি জানি যে 4। সো আই এর যে ভ্যালুটা, আই যেহেতু আমাদের পেয়ার ইন্ডিকেট করতেছে, এবং ফার্স্ট পেয়ারের ক্ষেত্রে আয়ের ভ্যালু হলো 0, যেহেতু আমরা পেয়ার নাম্বার 1কে I0 দ্বারা ইন্ডিকেট করছি এবং পেয়ার নাম্বার 2কে আমরা I1 দ্বারা ইন্ডিকেট করছি। সো ফার্স্ট পেয়ারের ক্ষেত্রে I is equal to 0 এবং সেকেন্ড পেয়ারের ক্ষেত্রে I is equal to 1। সো আমরা প্রথমে ফার্স্ট পেয়ারের যে দুইটা ডাইমেনশন আছে সেই দুইটা ডাইমেনশনের ভ্যালু বের করার চেষ্টা করব। সো ফার্স্ট পেয়ারের প্রথম ডাইমেনশনের জন্য আমাদের পজিশন হলো 1 আর I is equal to 0 এবং ডাইমেনশন যেহেতু 4, সো আমরা পাইতেছি হলো সাইন 1 ডিভাইডেড বাই 10,000 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু সাইন 1 রেডিয়ান, দ্যাট মিনস সাইন 57.3 ডিগ্রি। সো এটার ভ্যালু যদি আমরা পাই ক্যালকুলেট করি তাহলে আমরা দেখব যে 0.84। আচ্ছা, সেকেন্ড ডাইমেনশনের ক্ষেত্রে আমরা যেটা পাইতেছি, সেকেন্ড ডাইমেনশনের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি যে যেহেতু আমরা সেকেন্ড ডাইমেনশনটা হলো অড ডাইমেনশন, সো অড ডাইমেনশনের ক্ষেত্রে আমরা পাচ্ছি কস, এখানে পজিশন সেম থাকবে 1, বাকি সব কিছুই সেম থাকবে। আই এর ভ্যালু যেহেতু আমরা এখনো পেয়ার 1 নিয়ে কাজ করতেছি, সো পেয়ার 1 এর ভ্যালু হলো আমরা I is equal to 0 ধরছিলাম। সো এখানে হবে 0 ডিভাইডেড বাই 4, সো 1 ডিভাইডেড বাই 10,000 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 4, একইভাবে cos 1 রেডিয়ান। সো cos 1 রেডিয়ানের ভ্যালু আসবে হলো 0.54। আচ্ছা, সেকেন্ড ডাইমেনশনের ক্ষেত্রে কি হবে? সেকেন্ড ডাইমেনশনের ক্ষেত্রে আমাদের অন্যান্য ভ্যালুগুলা, যেমন পজিশনের মান সবসময় 1 থাকবে যেহেতু সিটসের পজিশন নাম্বার হলো 1, আর এখানে শুধুমাত্র যেটা চেঞ্জ হবে সেটা হলো আয়ের ভ্যালু। সো সেকেন্ড পেয়ারের ক্ষেত্রে আয়ের ভ্যালু হলো 1, যেহেতু আমরা বলছিলাম যে পেয়ার নাম্বার 2 এর জন্য I is equal to 1, সো 2 ডিভাইডেড বাই 4, আমাদের ফর্মুলা অনুযায়ী 2 into 1, দ্যাট মিনস 2 ডিভাইডেড বাই ডাইমেনশন 4। সো ফাইনালি থিটার যেই সামারিটা সেটা হলো 1 ডিভাইডেড বাই 10,000 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 4। সো আমরা সাইন 0.01 রেডিয়ানের ভ্যালু যদি ক্যালকুলেট করি তাহলে পাবো হলো 0.01, এবং cos 0.01 রেডিয়ানের ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো হলো 1। সো এইভাবে আমরা সিটসের জন্য যে 4টা ডাইমেনশন আছে সেই 4টা ডাইমেনশনের ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম। আচ্ছা, একইভাবে আমরা যদি ক্যাট, অন এবং ম্যাটের ভ্যালুগুলো বের করি তাহলে আমরা ফাইনালি এই ম্যাট্রিক্সটা পাবো। ক্যাটের জন্য হলো 1 into 4 এই ম্যাট্রিক্সটা পাবো,
সিটসের জন্য পজিশনাল এমবেডিং হবে এইটা যেটা আমরা বের করলাম, অনের জন্য পজিশনাল এমবেডিং এটা, এবং ম্যাটের জন্য পজিশনাল এমবেডিং হলো এটা। আচ্ছা, আমরা পজিশনাল এমবেডিং পাইলাম, আমাদের একটা অরিজিনাল এমবেডিং আছে যেটা কিনা আমরা এখানে বের করছিলাম। এখন আমাদের ফাইনাল এমবেডিং বের করতে হবে। ফাইনাল এমবেডিংটা আমরা কিভাবে বের করব? ফাইনাল এমবেডিংটা বের করার সিস্টেমটা হলো একদম সহজ। আমরা অরিজিনাল এমবেডিং এর সাথে ফাইনাল এমবেডিংটা যোগ করব। তাহলে আমরা অরিজিনাল এমবেডিং এর সাথে পজিশনাল এনকোডিংটা যোগ করব, তাহলে আমরা ফাইনাল এমবেডিংটা পাবো। যেমন সিটসের ক্ষেত্রে আমাদের অরিজিনাল এমবেডিং ছিল হলো 0.11, 0.55, -0.27 এবং 0.33, এবং পজিশনাল এনকোডিং ছিল 0.84, 0.54, 0.01 এবং 1.00। এবং তাহলে আমরা সিটসের ক্ষেত্রে ফাইনাল এমবেডিং পাইলাম হলো 0.95, 1.09, -0.26, 1.33। সো সিটসের ক্ষেত্রে ফাইনাল এমবেডিংস হলো এটা। একইভাবে আমরা ক্যাট, অন এবং ম্যাটের ক্ষেত্রে আমরা ফাইনাল এমবেডিংটা একইভাবে বের করতে পারি। এটা হলো ইনিশিয়াল এমবেডিং বা অরিজিনাল এমবেডিং বলি, আর এটা হলো আমাদের পজিশনাল এমবেডিং, এবং ফাইনালি আমরা যখন দুইটা যোগ করতেছি তো ফাইনাল এমবেডিং আমরা হলো এটা পাবো। সো এই যে আমরা ফাইনাল এমবেডিংটা পাইলাম, এই ফাইনাল এমবেডিং এর উপরেই হলো নেক্সট আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব, অ্যাটেনশন ম্যাট্রিক্স। সো এই অ্যাটেনশন ম্যাট্রিক্সের যত ক্যালকুলেশন হবে এই ফাইনাল এমবেডিংস এর উপরেই হবে। সো পার্ট 1-এ আমি আর লম্বা করতেছি না, এতটুকু পর্যন্তই থাকবে। পার্ট 2-তে আমি আলোচনা করব অ্যাটেনশন ম্যাট্রিক্সটা কিভাবে ক্যালকুলেট করতে হয় এবং এই মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে। সো আশা করি আমি যতটুকু পর্যন্ত বোঝানোর চেষ্টা করছি ততটুকু পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ আমাকে এতক্ষণ ধরে কষ্ট করে শোনার জন্য।